এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার এখন আলোচনার বিষয় হলো পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন, প্রকরণের দ্বিতীয় উৎস। আগের ভিডিওতে আমি প্রকরণের প্রথম উৎস হিসাবে মিউটেশনকে ব্যাখ্যা করেছিলাম। এখন আমি আলোচনা করব প্রকরণের দ্বিতীয় উৎস হিসাবে রিকম্বিনেশন বা পুনঃসংযোজনের ভূমিকা বা পুনঃসংযুক্তির ভূমিকা। তো ফার্স্ট জানি যাক পুনঃসংযুক্তি কি বা কাকে বলে। পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন, পুনঃসংযুক্তি কি বা রিকম্বিনেশন বলতে কি বোঝায়? রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তি এর আরেক নাম পুনঃসজ্জা। ডিএনএ স্থিত নিউক্লিওটাইডের জিন বা নিউক্লিওটাইড সজ্জা বিন্যাসের পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে নতুন যে সজ্জারীতি গড়ে ওঠে তাকে বলা হয় পুনঃসংযুক্তি। এই পুনঃসংযুক্তির ফলে জীবজগতে নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, অর্থাৎ জীব বৈচিত্র্যের সৃষ্টি হয়। এই পুনঃসংযুক্তি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার জীবের মধ্যেই দেখা যায়। তবে প্রধানত যৌন জননকারী জীবের মধ্যেই এই রিকম্বিনেশনের ভূমিকা সব থেকে বেশি। প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে যে রিকম্বিনেশন দেখা যায় সাধারণত কয়েক রকমের হয়, যেমন যার এক নাম ট্রান্সফরমেশন, একটা ট্রান্সডাকশন, একটা কনজুগেশন। এই তিন প্রক্রিয়া হয়। কিন্তু এই ইউক্যারিওটিক জীবে, বিশেষ করে যৌন জননকারী জীবের ক্ষেত্রে এই পুনঃসংযোজন তিনটি বা পুনঃসংযুক্তি তিনটি পর্যায়ে সংঘটিত হয়। তাহলে এবার পুনঃসংযুক্তি কি? ডিএনএর সজ্জারীতির ডিএনএর নিউক্লিওটাইডের সজ্জারীতির পরিবর্তন। ডিএনএর নিউক্লিওটাইডের সজ্জারীতির পরিবর্তন ফলে কি হয়? নতুন সংযুক্তি বা পুনঃসজ্জা গড়ে ওঠে। এই যে নতুন পুনঃসজ্জা গড়ে ওঠে তাকে বলা হয় কি রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তি। তাহলে পুনঃসংযুক্তি সাধারণত প্রোক্যারিওটিকের ক্ষেত্রে তিন ভাবে হয়। প্রোক্যারিওটিক এর ক্ষেত্রে তিন ভাবে হয়, যেমন ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন, ট্রান্সডাকশন আর হলো কনজুগেশন। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই পুনঃসংযুক্তি বিশেষ করে যৌন জননকারী জীবের ক্ষেত্রে তিনটি পর্যায়। কি কি? এক নম্বর ক্রসিং ওভার। নাম্বার 2 ক্রোমোজোমের স্বাধীন সঞ্চারণ। নেক্সট 3 নম্বর হল
নিষেক। এই তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। ইউক্যারিওটিক এবং যৌন জননকারী জীবে। এক, ক্রসিং হলো। এক, ক্রসিং ওভার। জিনিসটা কি? যে প্রক্রিয়ায় মিওসিসের প্রথম প্রফেজের প্যাকিটিন উপদেশায় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময় ঘটে। আবার বলছি, যে প্রক্রিয়ায় মিওসিসের প্রথম প্রফেজের প্যাকিটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের সজ্জারিতে কি ঘটে? পরিবর্তন ঘটে, খণ্ড বিনিময় ঘটে, ফলে জিনের সজ্জারিতে পরিবর্তন ঘটে, যার ফলে ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস বা পুনঃসংযুক্তি ঘটে। একে বলা হয় ক্রসিং হওয়া। তাহলে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের কি হয়? খণ্ড বিনিময়। এর ফলে জিনের নতুন বিন্যাস। পদ্ধতিটি কিরকম আমরা একটু দেখি চিত্র সহ। এর প্রথমত দেখে সমস্ত ক্রোমোজোম মিওসিসের প্রথম প্রফেজের জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোম জোড় বাঁধে, বাইভ্যালেন্ট গঠিত হয়। একে বলা হয় সাইন্যাপসিস। এই সমস্ত ক্রোমোজোমগুলো সাইন্যাপটিনিমাল কমপ্লেক্স দ্বারা এই বাইভ্যালেন্ট সৃষ্টি করে। ফার্স্ট আমরা দেখি এই হলো সমস্ত ক্রোমোজোম জোড়া। এই জোড়বদ্ধ বাইভ্যালেন্ট জাইগোটিন উপদশা এটা হয়। একে বলে বাইভ্যালেন্ট। অর্থাৎ ফার্স্ট হচ্ছে বাইভ্যালেন্ট সৃষ্টি। যে প্রক্রিয়া সৃষ্টি হয় তার নাম সাইন্যাপসিস। এবং এদের মধ্যে জোড় বাঁধতে এক প্রকার বিশেষ প্রোটিন সাইন্যাপটিনিমাল কমপ্লেক্স সহায়তা করে। এবার প্যাকিটিন উপদশায় প্রত্যেকটা ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিডে বিভক্ত হয়, ফলে টেট্রাড গঠিত হয়। অর্থাৎ এই প্রত্যেকটা ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়, যার ফলে এই টেট্রাড গঠিত হয়। এই প্যাকিটিন উপদশা এই সমস্ত ক্রোমোজোমের এই নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডের বিনিময় ঘটে। যদি আমরা এইটাকে এই জায়গায় ধরো এ জিন, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি, আর এখানে যদি ধরি এ, এটা বি, ছোট হাতের এ, ছোট হাতের বি, এ বি। এবার এই জায়গায় দেখা যায় যে নন সিস্টার ক্রোমাটিডের সমস্ত নন সিস্টার ক্রোমাটিড ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ভেঙে গিয়ে এরা খণ্ডের বিনিময় করে। ভাঙন
খণ্ডের বিনিময় এবং সংযোজন, এই তিনটে জিনিস হয় প্যাকেটিন উপদশা। ভাঙন ঘটে এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে, বিনিময়ের পরে সংযোজন ঘটে লাইগেজ উৎসেচক। সুতরাং এখানে এবার যে ঘটনা ঘটে, এই এখান থেকে এই জায়গায় এখানে ছিল এ, এখানে ছিল বি, তার মাঝখানে এখানে ছিল ছোট হাতের এ, এখানে ছিল ছোট হাতের বি, এখানে ছিল ছোট হাতের এ, এখানে ছিল ছোট হাতের বি। এই জায়গায় ভাঙন ঘটে, খণ্ডের বিনিময় ঘটে। এটা প্যাকেটিনের শেষের দিকে বা ডিপ্লোটিনের প্রথম দিকে এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়। ফলে এই এই যে এক্স আকৃতির গঠন, একে বলে কায়াজমা। এই কায়াজমাটা প্রান্তের দিকে সরতে থাকে, এই প্রান্তের দিকে সরতে থাকে, একে বলে টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন। ডায়াকাইনেসিস দশায় গিয়ে এটা একদম প্রান্তীয় গমন সম্পূর্ণ হয়। অর্থাৎ এবার নেক্সট প্রায় কমপ্লিট হয়ে যায় প্রান্তীয় গমন শেষ হয়। এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে এ, এখানে আছে বি। তাহলে এবার নেক্সট এটা পৃথক হয়ে যায়। অর্থাৎ বিন্যাসটা কিরকম হয়, এই 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 এখানে এর সঙ্গে লাল খণ্ড যুক্ত হয়, অর্থাৎ এই এ, আবার এর সঙ্গে যুক্ত হয় এই লালের সঙ্গে, এখানে যুক্ত হয় কালো খণ্ড, অর্থাৎ এই। অর্থাৎ এখানে যে বি ছিল সে বি থাকে, আর এখানে এই লাল খণ্ডকে ছোট হাতের এ চলে আসে। আবার এখানে এখানে এই কালো খণ্ডকে বড় হাতের এ, আর এখানে অ্যাজ ইউজুয়াল যে ছোট হাতের বি ছিল সেই ছোট হাতের বি থাকে। এরপরে যে কম্বিনেশন সে যে চার প্রকার ক্রোমাটিড সৃষ্টি হয়, সেই ক্রোমাটিড গুলো কি? অর্থাৎ ফার্স্ট হলো এটা, অর্থাৎ এই এক প্রকারের বিন্যাস। এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল এ আর বি আছে, এর মধ্যে ক্রসিং ওভার হয়নি, এই একরকম। আরেক রকম হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে লাল খণ্ডক, যেখানে চলে এসেছে কি, আর এখানে আছে বড় হাতের বি, এই জায়গায় ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের এ, এখানে আছে বড় হাতের বি, এই আরেক প্রকার কম্বিনেশন। এবার এখানে আরেকটি কম্বিনেশন কি আছে, এই কালো, এর সঙ্গে যুক্ত হয়ে আছে এই লাল, এর সঙ্গে কালো, এই। অর্থাৎ এখানে এসেছে বড় হাতের এ আর ছোট হাতের বি, এই এক প্রকার হয়েছে। আর এক প্রকার হচ্ছে এখানে যে আগেই যা ছিল ছোট হাতের এ, ছোট হাতের বি। অর্থাৎ আরেক প্রকার যেটা, সেটা হলো ছোট হাতের এ, ছোট হাতের বি,
এই 4 প্রকার কম্বিনেশন হয়েছে এই ক্রসিং ওভারের ফলে। 4 প্রকার কম্বিনেশনের সৃষ্টি হয়েছে। এই এক প্রকার গ্যামেট, এই এক প্রকার ছোট হাতের এ বি, এটা বড় হাতের জনিত্রীর মতো, কিন্তু এখানে বড় হাতের এই ছোট হাতের বি, ছোট হাতের ও, এই হলো তোমার পুনঃসংযুক্তি ঘটেছে এই দুটো। 50%-এর কম এই পুনঃসংযুক্তি দেখা যায় বা রিকম্বিনেন্ট গ্যামেট, আর 50% কিংবা তার বেশি দেখা যায় মানে প্যারেন্টাল যে সংযুক্তি সেটা। এই ক্রসিং ওভারের ফলে নতুন করে এই জিনের বিন্যাস হয়। এই নতুন করে জিনের বিন্যাস প্রকরণে কি করে যথেষ্ট সহযোগিতা। এবার কি এর পরবর্তী, এটা হলো ক্রসিং ওভার নাম্বার 2, দ্বিতীয় স্টেপ, যাকে বলা ক্রোমোজোমের স্বাধীন সঞ্চার। নাম্বার 2, ক্রোমোজোমের স্বাধীন সঞ্চার। 2, ক্রোমোজোমের স্বাধীন সঞ্চারণ। প্রথম বিভাজনে মেটাফেজ 1-এ ক্রোমোজোমের যে বিন্যাস থাকে সেই বিন্যাস পরিবর্তিত হয়। কখন পরিবর্তিত হয়? যখন অ্যানাফেজ দশা ক্রোমোজোমের মধ্যে নন ডিসজাংশন ঘটে, তখন সেটা কি হয়, পরস্পর থেকে আলাদা হয়ে গিয়ে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আমি চিত্রের সাহায্যে দেখেন, এই যে মেটাফেজ 1-এ ক্রোমোজোমের যে বিন্যাস সেটা অনেক রকম ভাবে হতে পারে। আমি নমুনা হিসাবে এই এক প্রকার বিন্যাস আমরা দেখাচ্ছি। এক প্রকারের বিন্যাস। এর সঙ্গে আছে এই এক প্রকারের বিন্যাস। এটা হচ্ছে মেটাফেজ 1। মেটাফেজ 1 ক্রোমোজোমের বিন্যাস 1, বিন্যাস ইকুয়াল টু 1। ক্লিয়ার? এবারে আরেক প্রকার বিন্যাস, সেটার ক্ষেত্রে এবার এই ক্রোমোজোমটা এ পাশে আমি দিচ্ছি, এরকম এ এক প্রকার বিন্যাস। এই এই হলো, এটা হচ্ছে বিন্যাস 2। এই এক প্রকার বিন্যাস, এই আর এক প্রকার বিন্যাস। এরকম বিন্যাস থাকতে পারে। ক্রোমোজোম সব যে একইভাবে থাকবে না, সম্ভাব্য বিন্যাস এরকম হতে পারে। আচ্ছা, এইবার এই বিন্যাস এর থেকে এই ক্রোমোজোমগুলো নন ডিসজাংশন হয়, পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এরা আলাদা হয়ে যায়, ক্রোমোজোমের অ্যানাফেজ দশায় নন ডিসজাংশন হয়, পরস্পর থেকে এই ভুল বলছি, ডিসজাংশন হয়, আলাদা হয়ে যায়। নট নন ডিসজাংশন, ডিসজাংশন হয়, পরস্পর থেকে আলাদা হয়ে যায়। সুতরাং অপত্য কোষে গিয়ে এদের বিন্যাস কীরকম ঘটে সেটা হবে মেটাফেজ 2-তে। তাহলে মেটাফেজ 2-তে এরা
এই যে বিন্যাস এরা এরকম পরস্পর থেকে আলাদা হয়ে যায়, এই 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 আলাদা হয়ে গিয়ে সাধারণত মেটাফেজ 2 তে এরা কিরকম ভাবে বিন্যস্ত হয়। আচ্ছা, নেক্সট, তাহলে এটা এটা একদিকে যায়, এটা এটা আরেকদিকে যায়, এদিকেও তাই। তাহলে বিন্যাসটা কিরকম ঘটে? এবার নেক্সট, এই তাহলে এই একটা, এখানে এই আরেকটা কি হয়, আরেক পাশে হয় এই এই দুটো কোথায় চলে গেল? এই দুটো অপ্রত্যক্ষ, অর্থাৎ এখানে এই এটা মেটাফেজ 2, মেটাফেজ 2। তাহলে এখান থেকে কি হয়? একই রকম ভাবে দেখো, এখানে একটা কালো একটা লাল, এখানে কিন্তু তার রং দুটোই কালো বিন্যাসটা, এখানে দুটোই লাল, এখানে কি অপ্রত্যক্ষ কোষে এই হয়। এখানে এই এখানে এই লিখলাম, এই একটা কোষে যায়, এই একটা আরেক পাশে এই এখানে যায় লাল একটা, এখানে কালো, এই দেখো এই যে বিন্যাস, এই যে বিন্যাস মেটাফেজে হয়েছে, এই মেটাফেজ 2 তে গিয়ে, মেটাফেজ 1 এর পরে এটা হলো, এবার মেটাফেজ 2 তে গিয়ে এইটা পরস্পর থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে তারা এই দুই প্রকার সৃষ্টি হয়েছে, এই দুই প্রকার সৃষ্টি হয়েছে। এবারে এখান থেকে এই যে এর ক্ষেত্রেও এবার মেটাফেজ 2 তে গিয়ে এই আলাদা হবে, এখান থেকেও আলাদা হবে এই, তাহলে এখান থেকে দুই প্রকার গ্যামেট সৃষ্টি হবে। কি সেই গ্যামেট? অর্থাৎ এখান থেকে সৃষ্টি হবে এই যে দুই প্রকার গ্যামেট, অর্থাৎ এই এর ক্ষেত্রে এই যে ক্রোমাটিড, এইটা এখান থেকে আলাদা ভাগ হবে, ফলে এই এর সঙ্গে এই অর্ধেক, অর্থাৎ এই, আর এখানে সৃষ্টি হবে এর অর্ধেকটা এই, ঠিক আছে, অর্থাৎ এর অর্ধেকটা এই, আবার এখানে এখান থেকে সৃষ্টি হবে চারটে, অর্থাৎ এইটা 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 এটা এই পাশে, অর্থাৎ এই লম্বা ক্রোমোজোমটি এখানে, এই ছোট ক্রোমোজোমটি এখানে, এখানে লম্বা ক্রোমোজোমটি এখানে, এই খাটো ক্রোমোজোমটি এখানে। তাহলে এখান থেকে এই যে ক্রোমোজোম বিন্যাস বা ক্রোমোজোম বিন্যাস এই একরকম হলো। এখানে আরেক প্রকার এই ক্রোমোজোম বিন্যাস
ক্রোমোজোম বিন্যাস হলো। এবার এর ক্ষেত্রে বিন্যাস, এর ক্ষেত্রে এই এখানে দেখা যায়, লক্ষ্য করা যায় এখান থেকে এই কালো খণ্ডকটি এই লাল, অর্থাৎ এই কালো খণ্ডক এই এর সঙ্গে ক্ষুদ্র বা খাটো লাল খণ্ডক এখানেও তাই, এই কালো খণ্ডক, লম্বা কালো খণ্ডক এই এই লাল খণ্ডক এই ছোট, এখানেও তাই, এই এখানেও একই রকম ভাবে এই লাল খণ্ডক, এটায় প্রথমে লাল খণ্ডক ক্রোমাটিড এই লাল, এর সঙ্গে ক্ষুদ্র দৈর্ঘ্যের ক্রোমাটিড এই কালো খণ্ডক এই, এখানে এই লম্বা দৈর্ঘ্যের ক্রোমাটিড লাল খণ্ডক এই, এখানে ক্ষুদ্র দৈর্ঘ্যের ক্রোমাটিড কালো খণ্ডক এই, এই যে বিন্যাস, এই বিন্যাস। তাহলে ক্রোমোজোমের সম্ভাব্য বিন্যাস এই এক রকমের সম্ভাব্য বিন্যাস অন, এটা হচ্ছে সম্ভাব্য বিন্যাস টু, এরকম বিন্যাস হতে পারে। এই যে গ্যামেটে এরকম বিন্যাস হতে পারে। স্বাধীন সঞ্চালনের ক্ষেত্রে, দ্যাট ইজ মেটাফেজ টুর ক্ষেত্রে গিয়ে এইরকম বিন্যাস হতে পারে। হলো, তাহলে ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস, স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারে। ক্রোমোজোম ধরো মেটাফেজ প্লেট এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। এই দু রকম বিন্যাস আমি দেখিয়েছি। আমরা তো 2 জোড়া ক্রোমোজোম। এইবার এই বিন্যাস মানুষের ক্ষেত্রে কত রকম হবে? মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, দ্যাট ইজ 23 জোড়া। সুতরাং মানুষের ক্ষেত্রে এই রকম বিন্যাস কত রকমের হতে পারে তার একটা ফর্মুলা আছে। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের এই বিন্যাসের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। nটা কি? n হলো বাইভ্যালেন্টের সংখ্যা। কটা বাইভ্যালেন্ট আছে? বাইভ্যালেন্টের সংখ্যা। মানুষের ক্ষেত্রে বাইভ্যালেন্ট হচ্ছে কত? 23টা, মানে 23 জোড়া আছে। এক একটা জোড়ায় 2টো করে থাকে, তাহলে 23 জোড়া। সুতরাং মানুষের ক্ষেত্রে এইরকম ক্রোমোজোমের স্বাধীন বিন্যাসের ফলে কত সংখ্যক বিন্যাস তৈরি হতে পারে? তাহলে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু 8.4 গুণ 10 টু দি পাওয়ার 6 সংখ্যক বিন্যাস তৈরি হতে পারে। সুতরাং এই যে স্বাধীন সঞ্চারণের ফলে বিন্যাসের সংখ্যা কিন্তু বহুগুণ বেড়ে। ক্রসিং এর ফলে স্বাধীন সঞ্চারণ, স্বাধীন সঞ্চারণের ফলে এরকম। নাম্বার 3, তৃতীয় হলো জাইগোট গঠন। জাইগোট যাকে বলা নিষেক বা জাইগোট গঠন। নিষেক প্রক্রিয়া কি হয়? দুটি বিপরীতধর্মী যৌন জনন কোষ অর্থাৎ পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। তা এই মিলন ঘটে, এই যে তোমার একটু আগে যেটা দেখালাম স্বাধীন সঞ্চারণ হয়েছে কেন? ওই যে মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো অ্যাট র্যান্ডমলি সজ্জিত হতে পারে, যে কোনোভাবে সজ্জিত হতে পারে। অ্যাট র্যান্ডমলি যে কোনোভাবে সজ্জিত হওয়ার ফলে অ্যানাফেজ হওয়ার সময় দেখা যায় কি, যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় তাতে করে
এই অ্যাট র্যান্ডম বিন্যাসযুক্ত বা অ্যাট র্যান্ডম বিন্যাস সংখ্যক কি হয়, এই কম্বিনেশন তৈরি হয়। কারণ ওই মেটাফেজ প্লেটে অ্যাট র্যান্ডামলি যথেচ্ছভাবে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়েছে। ফলে ওই বিন্যাসের ফলে যে স্বাধীন সঞ্চারণ হয় তাদের কম্বিনেশনের সংখ্যা, ক্রোমোজোমের কম্বিনেশনের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। এবার এই যে স্বাধীন বিন্যস্ত ক্রোমোজোমগুলো তারা যখন নিষেক প্রক্রিয়ায় যুক্ত হয় তখন কিন্তু এই জাইগোটে, নিষেকের পরে জাইগোটে কিন্তু এই যে ক্রোমোজোমের বিন্যাসের সংখ্যা আরো বহুগুণ বেড়ে যায়। কারণ প্রতিটা গ্যামেটে আছে 2^23 গুণ 2^23 ইকুয়াল টু জাইগোট তৈরি হয়। যে জাইগোট তৈরি হবে সেই জাইগোটে 70 গুণ 10^12 এই জাইগোটে কিন্তু, এটা জাইগোট, এই জাইগোটে কিন্তু এই বিন্যাসের সংখ্যা, ক্রোমোজোম বিন্যাসের সংখ্যা জাইগোটে গিয়ে অপত্য কোষে যাওয়া ছিল তার দ্বিগুণ সংখ্যা হয়ে গেছে 2^23। কেন? পুংগ্যামেটের 2^23, স্ত্রীগ্যামেটের। ফলে এই জাইগোটে এই ক্রোমোজোমের নতুন যে বিন্যাস, এই বিন্যাসের সংখ্যা কিন্তু বেড়ে গিয়ে 70 × 10^12 হয়ে যায়। এই যে বিন্যাসের নতুন বিন্যাস হওয়ার ফলে অপত্য কোষে এই যে বিন্যাস, এই বিন্যাসযুক্ত ক্রোমোজোম এরকম হওয়ার ফলে পপুলেশনে কি হয়, বিভিন্ন বিন্যাসযুক্ত বৈশিষ্ট্যের কি হয়, পপুলেশন সৃষ্টি হয়। একই প্রজাতির মধ্যে ক্রোমোজোমের নতুন বিন্যাসের ফলে বিভিন্ন রকম প্রকরণযুক্ত সংখ্যা, জীবের সংখ্যা বেড়ে যায় কোনো পপুলেশন। ফলে যে জীব বৈচিত্র্য সৃষ্টি হয়। সুতরাং এই যে পুনঃসংযুক্তি বা পুনঃবিন্যাসের ফলে এই তিনটি পর্যায়ে এই ঘটনাগুলোর দ্বারা কোনো পপুলেশনে জীব বৈচিত্র্যের সৃষ্টি হয়। বিভিন্ন রকম বিন্যাসের ফলে জীব বৈচিত্র্যের সৃষ্টি। এই যে বিভিন্ন রকম বিন্যাসের ফলে যে প্রকরণ সৃষ্টি হয়, এই প্রকরণের ফলে বিভিন্ন প্রকার পপুলেশনে নতুন বৈশিষ্ট্যের জীবের আধিক্য দেখা যায়। এই গেল রিকম্বিনেশন পদ্ধতি। এবার আসে এই মানে এই রিকম্বিনেশনের ভূমিকা প্রকরণ সৃষ্টিতে বা নতুন প্রজাতির সৃষ্টিতে এই পুনঃসংযুক্তির ভূমিকা। নেক্সট, প্রকরণ সৃষ্টিতে পুনঃসংযুক্তির ভূমিকা। প্রকরণ সৃষ্টিতে পুনঃসংযুক্তির ভূমিকা। প্রকরণ সৃষ্টিতে পুনঃসংযুক্তির বা পুনঃসজ্জার ভূমিকা। আচ্ছা, আমরা দেখলাম যে এই যে ক্রসিং ওভার, ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং নিষেকের ফলে যথেচ্ছ র্যান্ডামলি দেখা যায় গ্যামেটের মিলন ঘটে। বিন্যাসযুক্ত গ্যামেটের, বিভিন্ন বিন্যাসযুক্ত গ্যামেটের মিলনের ফলে দেখা যায় কোনো পপুলেশনে বা জীবগোষ্ঠীতে বা প্রজাতিতে, জীবগোষ্ঠীতে কি তৈরি হয়, প্রকরণ সৃষ্টি হয়। কোনো পপুলেশনে বিভিন্ন প্রকারে বিভিন্ন বৈশিষ্ট্যের জীব সৃষ্টি হয় এই পুনঃসংযুক্তি, দ্যাট ইজ ক্রসিং ওভার, ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং নিষেকের ফলে। এই যে বিভিন্ন রকম প্রকরণযুক্ত জীব সৃষ্টি হয়, এর মধ্যে এই বিভিন্ন রকম প্রকরণযুক্ত জীব থেকে প্রাকৃতিক নির্বাচন কি করে? প্রাকৃতিক নির্বাচন কি কাকে নির্বাচিত করে? উন্নত প্রকরণযুক্ত জীব।
উন্নত প্রকরণযুক্ত জীবকে নির্বাচন করে প্রকৃতি। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পপুলেশনে নতুন বৈশিষ্ট্য কি হয়, সংযুক্ত হয়, পুঞ্জীবিত হয়। অর্থাৎ পপুলেশনে নতুন বৈশিষ্ট্য বা উন্নত প্রকরণ, নতুন বৈশিষ্ট্য পুঞ্জীভূত হয়। কালক্রমে এই পপুলেশন থেকে কি হয়, নতুন প্রজাতি সৃষ্টি হয়। তাই এই পুনঃসংযুক্তি কিন্তু প্রকরণ সৃষ্টি এবং নতুন প্রজাতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিউটেশনের ক্ষেত্রে একটা কিংবা কয়েকটা জিন মিউটেশন ঘটে, কিন্তু এই প্রাকৃতিক নির্বাচনে দেখা যায় কি একটা না, বহু সংখ্যক জিন, বহু সংখ্যক বৈশিষ্ট্য নির্বাচিত হয়। তাদের মধ্য থেকে উন্নত প্রকরণগুলো বেছে নেওয়া হয়। মিউটেশন একটা মাত্র প্রজন্মেই শেষ হয়ে যায়, কিন্তু এটা বহু প্রজন্ম ধরে চলতে থাকে, যার ফলে নতুন বৈশিষ্ট্যগুলো কালক্রমে পুঞ্জীবিত হয়, যার ফলে এটা খুব সময় সাপেক্ষ হবে। এই মিউটেশনের কথা বলা হয়েছে হঠাৎ একটা প্রজন্মেই এটা সম্পন্ন, কিন্তু দুটো প্রক্রিয়া, দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য। এই হলো প্রকরণ সৃষ্টিতে বা নতুন প্রজাতি সৃষ্টিতে রিকম্বিনেশনের ভূমিকা। ভালো থাকবে, শেষ করছি।